সকলকে নমস্কার। আজ আমরা এই ভিডিওটিতে সংখ্যা তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। সংখ্যা তত্ত্ব কি? যদি আমরা প্রশ্ন করি সংখ্যা তত্ত্ব কি, সংখ্যা তত্ত্ব হলো গণিতের একটি শাখা যা বিভিন্ন ধরনের সংখ্যার মধ্যে সম্পর্ক অধ্যয়ন করতে সাহায্য করে। তাহলে সংখ্যা কি? আমরা প্রশ্ন করি সংখ্যা কি, তাহলে বলতে হবে সংখ্যা হলো এক ধরনের চিহ্ন। সংখ্যা হলো এক ধরনের চিহ্ন। আমরা সংখ্যা লিখি তো 2, 3, 4, এই যে কি সংখ্যা, এখানে বিভিন্ন কি করা হয়, চিহ্ন ব্যবহার করা। এই 2, 3, 4 এগুলো কি করা হয়েছে, চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো সংখ্যা হলো এক ধরনের চিহ্ন বিশেষ যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে বা গণনার কাজে ব্যবহৃত হয়। যা কোনো কিছু পরিমাণ নির্দেশ করে বা গণনার কাজে ব্যবহৃত হয়। তাহলে এই সংখ্যা জানার আগে আমাকে সবার আগে জানতে হবে অঙ্ক বা ডিজিট সম্পর্কে। আমরা যখন অঙ্ক বা ডিজিট কি এটা যখন জেনে যাব, তখন আমরা এই সংখ্যা সম্পর্কে আরো ভালোভাবে বলতে পারবো। তাহলে অঙ্ক বা ডিজিট কি? যে সংখ্যা লিখতে ব্যবহৃত চিহ্ন বা মৌলিক চিহ্নকে অঙ্ক বা ডিজিট বলে। তাহলে আমরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করি কি কি? এই দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই চিহ্নগুলো ব্যবহার করি না আমরা অঙ্ক একটা সংখ্যা তৈরি করতে। 0, 1, 2, তাহলে দেখতে পাচ্ছি কি যে টোটাল অঙ্ক বা ডিজিট কটি গণিতে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টোটাল ডিজিট হলো টোটাল 10টি। তাহলে গণিতে টোটাল কটি অঙ্ক বা ডিজিট আছে? 10টি। এই 10টি ডিজিটকেই কাজে লাগিয়ে আমরা কি করি? বিভিন্ন সংখ্যা তৈরি করি। এই 10টা ডিজিটকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সংখ্যা তৈরি করি। তাহলে আমরা সংখ্যার যে সংজ্ঞা, যদি বলি সংখ্যা কি, তাহলে কি বলছিলাম? যে সংখ্যা হলো এক ধরনের চিহ্ন বিশেষ যা কিছু পরিমাণ নির্দেশ করে। সংখ্যা হলো এক ধরনের চিহ্ন বিশেষ যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে। যেমন 2, 3, 4 এটি একটি সংখ্যা, আবার 2 এটি একটি সংখ্যা, 3, 30 এটি একটি সংখ্যা, আবার 405 এটিও একটি সংখ্যা। এগুলো সবগুলোই কি এক একটি সংখ্যা। এবার এর মধ্যে কোনোটি 3 অঙ্কের, যেমন এটি কয় অঙ্কের? 1, 2, 3 অঙ্কের। এটি 1 অঙ্কের একটি সংখ্যা, এটি 2 অঙ্কের একটি সংখ্যা, এটি ধরো এখানে 6 লিখে দিলাম, তাহলে এটি কয় অঙ্কের সংখ্যা হয়ে গেল? 4 অঙ্কের একটি সংখ্যা। এরকম ভাবে বিভিন্ন অঙ্কের সংখ্যা হয়। তাহলে আমরা সংখ্যা তত্ত্বে পড়তে গিয়ে দেখলাম যে সবার আগে আমাদের কি জানতে হলো যে অঙ্ক বা ডিজিট কি। যে সংখ্যা লিখতে ব্যবহৃত চিহ্ন বা মৌলিক চিহ্নকে অঙ্ক বা ডিজিট বলে। এবং সংখ্যা কি? তাহলে সংখ্যা হলো এক ধরনের চিহ্ন বিশেষ যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে। তাহলে এটার একটা পরিমাণ নির্দেশ করছে। 2 এটি একটি পরিমাণ, কিছুর একটা পরিমাণ নির্দেশ করছে। 30, 3 0 30 এটিও কিছু একটি পরিমাণ নির্দেশ করবে। 4, 1, 5, 6 এটি 4 অঙ্কের একটি সংখ্যা যা কিছুর পরিমাণ নির্দেশ করবে। এবার
তাহলে আমরা অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য কি পেলাম? যদি বলি পার্থক্যটা কি, যে অঙ্ক হলো কতগুলি চিহ্ন। অঙ্ক হলো কতগুলি চিহ্ন, এই আমরা পড়লাম না, অঙ্ক গণিতে কটি চিহ্ন আছে? 10টি। শূন্য থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। অর্থাৎ আমি সম্পূর্ণগুলোই লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলো কি? এগুলো হলো অঙ্ক। এগুলোকে কি বলে? অঙ্ক বলে। যা টোটাল কটি আছে? 10টি আছে। অঙ্ক বা ডিজিট বলে। এগুলো কি অঙ্ক বা ডিজিট বলে? আচ্ছা, আর একটা কথা মনে পড়ে, যে এই সংখ্যা তত্ত্বকে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে এই যে সংখ্যা তত্ত্বকে নাম্বার সিস্টেম বলে। ইংরেজিতে একে কি বলে? নাম্বার সিস্টেম। তাহলে অঙ্ক, এগুলো হলো অঙ্ক, এবং এই অঙ্কগুলো দিয়ে যখন আমরা কোনো কিছু প্রকাশ করতে যাচ্ছি তখন সেটাকে কি বলছে? সংখ্যা। যেমন ধরো 2, 0, শুধু 2, 6, 1, 3। এগুলো কি? এগুলো হলো এক একটি সংখ্যা। যেমন এটি 1 অঙ্কের সংখ্যা, এটি 2 অঙ্কের, এটি 3 অঙ্কের। আবার ধরো 4, 9, 6, 5, 2, এটি কয় অঙ্কের সংখ্যা? 5 অঙ্কের সংখ্যা। এগুলো কি? এগুলো হলো সংখ্যা। এবার আমরা চলে আসি আরেকটি অংশে, সেটি হলো সংখ্যার ভেদ। এবার আমরা পড়ব, সরি, এবার আমরা পড়ব সংখ্যার ভেদ। সংখ্যা কত প্রকার হয়, কত রকমের হয়? সংখ্যার আমরা এখন ভেদ পড়ব, সংখ্যার প্রকার। সংখ্যাকে মূলত দুভাগে ভাগ করা হয়। আমরা যদি একটা সংখ্যা লিখি এখানে, এই সংখ্যাকে মূলত দুভাগে ভাগ করা হয়। এই সংখ্যাকে মূলত দুভাগে ভাগ করা হয়। একটা হলো স্বাভাবিক সংখ্যা, একটি হলো স্বাভাবিক সংখ্যা, সরি না, স্বাভাবিক হবে না, বাস্তব সংখ্যা। একটি ভাগ হবে বাস্তব সংখ্যা। আরেকটি ভেদ হবে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা। এবার এই বাস্তব সংখ্যাকে আবার দুভাগে ভাগ করা হয়। এই বাস্তব সংখ্যাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটি হলো মূলদ, আরেকটি ভাগ হলো অমূলদ সংখ্যা। আচ্ছা, এবার এই মূলদ সংখ্যাকে আবার ভাগ করা হচ্ছে দুভাগে। একটি হলো পূর্ণ সংখ্যা, আরেকটি হলো ভগ্নাংশ। আরেকটি হলো ভগ্নাংশ।
পূর্ণ সংখ্যা আবার দু রকমের হয়। এই পূর্ণ সংখ্যা আবার দু রকমের হয়। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা প্রথমে কি বললাম, প্রথমে দেখলাম সংখ্যাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটি বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আবার দুভাগে, মূলদ, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, এবং পূর্ণ সংখ্যাকে দুভাগে, একটা হলো ধনাত্মক, ঋণাত্মক, আর একটি হলো শূন্য। ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। এবার এই যে ধনাত্মক সংখ্যা এবং এই যে ঋণাত্মক সংখ্যা, শূন্য, এই ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, এটিকে একসাথে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। দেখো, ভেদগুলো যখন আমরা উদাহরণ এবং প্রত্যেকটা কাকে বলে পড়বো, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমি এখানে মোটামুটি প্রকারটা আমি তোমাদের দেখাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে সংখ্যাকে কিভাবে ভাগ করা হচ্ছে। দেখো, সংখ্যাকে প্রথমে ভাগ করা হলো দু ভাগে, একটা হলো বাস্তব আর একটি হলো অবাস্তব। তারপরে বাস্তব সংখ্যাকে আবার দু ভাগে ভাগ করা হচ্ছে, একটি হলো মূলদ সংখ্যা আর একটি হলো অমূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যার যদি ভাগ করি, তখন তাকে ভাগ করা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এবার ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যাকে যদি ভাগ করি, তাহলে সেটা হবে ধনাত্মক এবং ঋণাত্মক এবং শূন্য। এই আবার এই ধনাত্মক, অর্থাৎ কালারটা চেঞ্জ করে দিলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এই যে ধনাত্মক সংখ্যা এবং এই জিরো, পূর্ণ সংখ্যাকে তো তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক। এই ধনাত্মক এবং শূন্য একে একসাথে কি বলছে? স্বাভাবিক সংখ্যা বলে। আবার এই ধনাত্মক সংখ্যাকে দুভাগে ভাগ করা যায়। আবার এই ধনাত্মক সংখ্যাকে, এই যে ধনাত্মক সংখ্যা, একে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হলো মৌলিক ও আরেকটি হলো যৌগিক। যৌগিক সংখ্যা। এবার চলো আমরা এক এক করে সবগুলো, এই যে ভাগগুলো দেখলাম, ভাগগুলো সম্পর্কে আলোচনা করি। তাহলে আমরা প্রথমে সংখ্যার ভেদকে যখন করতে গেলাম, তখন দেখা গেল যে সংখ্যাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটি হলো বাস্তব আর একটা অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো? তাহলে একটি ভাগ দেখলাম সংখ্যা, এর একটি ভাগ দেখলাম বাস্তব সংখ্যা, আরেকটি ভাগ দেখলাম অবাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কিগুলো? এই গণিতে যে সংখ্যাগুলো প্রয়োগ করা হয় সেগুলো সবই হলো বাস্তব সংখ্যা। যে সংখ্যাগুলো আমরা বাস্তবে গণিতে ব্যবহার করে থাকি, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। তাহলে গণিতে বা বাস্তবে যে সমস্ত সংখ্যা আমরা ব্যবহার করি সেগুলো হলো বাস্তব সংখ্যা। অবাস্তব যে সংখ্যাগুলোর বাস্তবে ব্যবহার নেই, সেগুলো অবাস্তব হবে। যে সংখ্যাগুলোর
বাস্তবে ব্যবহার নেই, সেগুলো হবে কি সংখ্যা? সেগুলো হবে অবাস্তব সংখ্যা। আচ্ছা, উদাহরণ দিয়ে বলতে পারি, দেখ 0, 2, √2, এগুলো তোমরা উঁচু ক্লাসে গিয়ে বুঝতে পারবে। √2 এগুলো এগুলো সবই কিন্তু, ঠিক আছে। তারপরে এই 1.2, 1/2, হ্যাঁ, ভগ্নাংশ, এগুলো সবই কি? সবই হলো বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা যেমন ধরো 2 যোগ 3 যোগ কিউ, আর যোগ জেড যোগ পি, এগুলোর কি বলতো, এগুলোর কোনো বাস্তবে প্রয়োগই নেই। তাই এই সংখ্যাগুলো হলো অবাস্তব সংখ্যা, অর্থাৎ অবাস্তব বলে কল্পনা করা যায় শুধু। এটা একটু, এই সংখ্যাগুলোকে শুধু কল্পনাই করা যায়, কিন্তু এর কিন্তু আসলে কিন্তু বাস্তবে কোনো প্রয়োগই নেই, ব্যবহার করাই যাবে না, তাহলে অবাস্তব। এবার এই বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করলাম কি? মূলদ সংখ্যা। এবার এই বাস্তব সংখ্যার যদি ভেদ দেখি, তাহলে এই বাস্তব সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। একটি হলো মূলদ সংখ্যা, একটি পড়লাম মূলদ সংখ্যা, আরেকটি পড়েছিলাম কি? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা তাহলে কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে p/q অর্থাৎ আকারে প্রকাশ করা যায়। যেমন কি? যেমন ধরো 2/5, ঠিক আছে, বা 0.2, এটাকে আমি py অর্থাৎ 2 বাই কত লিখতে পারি? 10, তার মানে 1/5, তার মানে কত হবে? এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, 2/10 মানে 1/5 হবে, তাহলে p/q আকারে প্রকাশ করে যাচ্ছে। তো এগুলোই হবে কি? মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যেগুলোকে আমরা p/q আকারে, যে সংখ্যাকে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেগুলো যেমন তোমার ধরো √2, √5, এগুলো, ঠিক আছে। তারপরে 1.4121111, এগুলোকে p/q আকারে কি করা যায় না? প্রকাশ, তাই এগুলো অমূলদ সংখ্যা। এবার আমরা মূলদ সংখ্যার ভেদ পড়েছিলাম। মূলদ সংখ্যাকে আবার কিভাবে ভাগ করা যায়? দুভাগে, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। এই আমরা ভেবে গেছিলাম না? মূলদ সংখ্যাকে আবার দু প্রকার, একটা পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ। আর আমরা ভগ্নাংশ ক্লাসে তো দেখেছিলাম ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়, তার জন্য আমি এই ক্লাসে আর আলোচনা করলাম না, ঠিক আছে। আমরা ভগ্নাংশের ক্লাসে আলোচনা করে দিয়েছি যে ভগ্নাংশ কত প্রকার, কি কি, আমরা ভগ্নাংশ ক্লাসে এটা আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তাই আমি এখানে আর ভেদটা আলোচনা করলাম না। পূর্ণ সংখ্যার এখানে ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক, তার ভেদগুলো আমরা এই আলোচনা করব। তাহলে এই মূলদ সংখ্যাকে আমরা কি বলছিলাম? মূলদ সংখ্যার ভেদ। এবার মূলদ সংখ্যার ভেদ, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ছিল প্রথমে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এদিকে ছিল কি? ভগ্নাংশ। আমরা ভগ্নাংশ ক্লাসে এই আলোচনা করব। আর পূর্ণ সংখ্যা সম্পর্কে এখন দেখে নিই, যে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। সকল ধনাত্মক ও ঋণাত্মক
সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। ধনাত্মক কোনগুলো, যেমন +1 +2 এগুলো হলো ধনাত্মক। আর ঋণাত্মক কোনগুলো, -1। আচ্ছা, এখানে তোমাদের +1 না বলে আমি বাংলায় বলি। হ্যাঁ, 1+2 ঋণাত্মক, -1 -2 -3 ইত্যাদি হলো ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যাকে আমরা ভেদ দেখেছিলাম কি, ভেদে মূলদ সংখ্যার ভেদ কি করেছিলাম, মূলদ সংখ্যার ভেদ করেছিলাম যে ধনাত্মক। তো ধনাত্মক কোনগুলো বুঝতে পারলে তো, এই ধনাত্মক সংখ্যা কোনগুলো ঋণাত্মক বললাম। আবার ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যাগুলোকে, আচ্ছা এখানে স্বাভাবিক সংখ্যা শূন্য কিনা, ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে, ধনাত্মক সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে, শূন্য কিনা। ঠিক আছে, ধনাত্মক সংখ্যা না, ধনাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়, স্বাভাবিক সংখ্যা বলা হয়। ধনাত্মক ধনাত্মক সংখ্যাকেই কি বলা হয়, সমান সমান এই স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন কি স্বাভাবিক সংখ্যা, তাহলে তোমার স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা কি থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলবে। এগুলো সবই কি সংখ্যা, এগুলো সবই স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক অর্থাৎ প্লাস সাইন যুক্ত, পজিটিভ সাইন যুক্ত যে সংখ্যাগুলো সেগুলোই হবে ধনাত্মক। আর ঋণাত্মক হবে মাইনাস, অর্থাৎ নেগেটিভ সাইন যুক্ত সংখ্যাগুলো হবে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখে নিই সংখ্যার ভেদ। সংখ্যাকে বললাম কি, প্রথমে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে বললাম, যে সংখ্যাগুলো বাস্তবে প্রয়োগ করা যায়। অবাস্তব যেগুলো কাল্পনিক, অর্থাৎ যেগুলো প্রয়োগ করা যায় না, কাজে ব্যবহার করা যায় না। তারপরে বাস্তব সংখ্যার পর আমরা দেখলাম মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি দেখলাম। মূলদ সংখ্যাকে আবার দুভাগে, একটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। ভগ্নাংশের ভেদ আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। এবার পূর্ণ সংখ্যার কি হলো, ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক, এই 3 ভাগে ভাগ করা হয়। পূর্ণ সংখ্যার ধনাত্মক সংখ্যাগুলোকে আবার স্বাভাবিক সংখ্যা বলে। এবার এই ধনাত্মক সংখ্যা আবার মৌলিক এবং যৌগিক সংখ্যা থেকে ভাগ করা যায়। দেখো, এরপরে আমরা আসি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার ভেদে আবার কি পড়লাম, মৌলিক। আরো যে ভাগগুলো আছে, মৌলিক সংখ্যার আরো কিছু ভাগ আছে, যেমন মৌলিক সংখ্যা, যে সংখ্যা কেবল এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন কি 1 3 7 এগুলো যৌগিক সংখ্যা। কি যৌগিক সংখ্যা
যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা বলে। তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন উদাহরণ দিতে পারি কি, যেমন কি হবে 4, 6, 8। দেখো এই সংখ্যাগুলো শুধু এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে দেখো সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা বলতে, এবং 4 যৌগিক কিনা কিভাবে বুঝবো? দেখো 4কে আমি কি দিয়ে ভাগ করতে পারি? 4 এই সংখ্যাটিকে আমি 1 দিয়ে ভাগ করতে পারি। 1 দিয়ে ভাগ করলে দেখো যাবে 4 অক্ষে 4। আবার 4কে আমি 4 দিয়েও ভাগ করতে পারি, এই সেই সংখ্যা ছাড়া দিয়েও বিভাজ্য হবে, তাহলে 4 অক্ষে 4। আবার 4কে আমি কি দিয়ে ভাগ করতে পারি? 4কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দুগুণ 4। তাহলে যে সংখ্যা এক এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য, এই যে অন্যান্য বলছে, গেল না অন্যান্য সংখ্যা কত দিয়ে গেল? 2 দিয়ে। তাই 4কে আমি কি বলতে পারি? যৌগিক সংখ্যা বলতে পারি। ঠিক আছে। আর মৌলিক সংখ্যা কোনগুলো? যেমন ধরো 7। 7কে আমি কি দিয়ে ভাগ করতে পারি? 7কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 7 অক্ষে 7। 7 অক্ষে 7। আরেকটা কি করতে পারি? 7কে আমি 7 দিয়ে ভাগ করতে পারি, 7 অক্ষে 7। কিন্তু 7কে কি আমি আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? পারবো না। তাই 7কে এই কারণে কি বলা হয়? মৌলিক। আর এই 4কে এই কি কারণে যৌগিক বলা হচ্ছে? নিশ্চয়ই বুঝতে পারছো। চলো এবার মৌলিক সংখ্যা আমরা পড়লাম, যৌগিক সংখ্যা পড়লাম, সংখ্যার আরো কিছু ভাগ আছে। চলো এবার পড়ি সেগুলো। সেগুলো কি? আমরা জোড় সংখ্যা জানি, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা তাহলে কোনগুলো? যে আমরা সংখ্যার মধ্যে সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলোকে যখন দেখব, পূর্ণ সংখ্যা আমাদের কোনগুলো ছিল? পূর্ণ, এই পূর্ণ সংখ্যা আমাদের কি ছিল? পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12 এভাবে চলছে আমাদের। তাহলে এর মধ্যে দেখো জোড় সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো দেখো এর মধ্যে 0, 2, 4 এগুলোকে কি বলে? জোড় সংখ্যা বলে। 0, 2, 4, 6, 8, 10। আর বিজোড় সংখ্যা কোনগুলোকে বলবো? 1, 2, 3, 7, 8 এগুলোকে আমরা বিজোড় সংখ্যা। আচ্ছা আর একটা জিনিস মনে রাখো, এখানে ভুল হয়ে গেছে। 1কে আমি মৌলিক সংখ্যার মধ্যে লিখে দিয়েছি, এটা কিন্তু মৌলিক সংখ্যা না। 1 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, এটা একটু মিস্টেকলি লিখে দিয়েছি। 1 না মৌলিক না যৌগিক, আমি এটা কোথায় লিখে দিই? এখানে আমি লিখে দিই, দেখো স্টার মার্ক দিয়ে লিখে দিচ্ছি, মনে রাখবে 1 না মৌলিক না যৌগিক। 1কে আমরা না মৌলিকে ফেলতে পারবো
না যৌগিক সংখ্যায় ফেলতে পারবো। এক না মৌলিক না যৌগিক, ঠিক আছে, এটা মনে রাখবে ভালো মতন। আর দুই হলো এমন একটি জোড় সংখ্যা, এই আমরা জোড় সংখ্যার মধ্যে পড়লাম না, যে জোড় সংখ্যা দেখো দুই, দুই হলো এমন একটি জোড় সংখ্যা যা কিনা মৌলিক। দুই হলো এমন একটি জোড় সংখ্যা যা কিনা মৌলিক। পরীক্ষায় এটা খুব প্রশ্ন দেয় যে এমন একটি জোড় সংখ্যা বলো যা কিনা মৌলিক, তাহলে একমাত্র দুই হলো এমন একটি জোড় সংখ্যা যা মৌলিক। বাদ বাকি যত তুমি জোড় সংখ্যা দেখছো, যত জোড় সংখ্যা আসবে সবগুলোই কিন্তু যৌগিক হবে। আচ্ছা, বিজোড় সংখ্যার মধ্যে যেমন মৌলিকও আছে আবার যৌগিকও আছে। আচ্ছা, 1 2 3, এখানে 9, এখানে 8 হবে না, 9 হবে। এটা 8টা ভুল হয়ে গেছে এখানে, এটাকে কেটে ঠিক করে দিই। হ্যাঁ, এটা 9 হবে। 7 9, তারপরে 11 13 15, এইভাবে। এর মধ্যে দেখো বিজোড় সংখ্যাগুলোর মধ্যে কোনোটা মৌলিক পাবা, কোনোটা যেমন 1 1 না 2, এটি একটি মৌলিক। এখানে আমার বিজোড় সংখ্যা 2 লিখে দিয়েছি, ভুল হচ্ছে। 1 3 7 9, হ্যাঁ, এগুলো সব 5, ঠিক আছে, 1 3 7 9 পরপর লিখিনি, কয়েকটা যেগুলো মনে আসছে কয়েকটা আমি তোমাদের কাছে লিখে দিয়েছি, জোড় বিজোড়, ঠিক আছে। আর কি হয়, তাহলে আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম, যৌগিক জানলাম, জোড় সংখ্যা সম্পর্কে জানলাম, বিজোড় সংখ্যা সম্পর্কে জানলাম। আচ্ছা, এই জোড় সংখ্যাকেই আবার কি বলা হয় বলতো? যুগ্ম। জোড় সংখ্যারই আর একটা নাম কি হয়? যুগ্ম। কি বলা হয়? যুগ্ম। যুগ্ম সংখ্যা বলা হয়। আর বিজোড় সংখ্যাকে আর একটা কি নামে ডাকা হয়? অযুগ্ম সংখ্যা বলা হয়। চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ভালোভাবে তোমরা ভিডিওটিকে সম্পূর্ণভাবে একবার দুবার দেখবে, দেখবে সংখ্যা তত্ত্বর বিষয়টি সম্পূর্ণভাবে তোমরা বুঝে গেছো। চলো তাহলে আমরা আজকে এখানে ভিডিওটি শেষ করি।